আজ আমরা দেখতে চলেছি এক পকেট মারা আর তার অ্যাডভেঞ্চারার এক বন্ধুর এক অসাধারণ ট্রেজার হান্ট মুভির গল্প। পৃথিবীর কোনো এক কোণে লুকানো আছে অমূল্য এক গুপ্তধন। মানুষ গত 500 বছর ধরে যে গুপ্তধনের খোঁজ করছে, কিন্তু আজ পর্যন্ত কেউই জীবিতভাবে ওই গুপ্তধন ফিরিয়ে আনতে পারেনি, যেটা কিনা ইতিহাসের পাতায় এক গল্প কাহিনী হিসাবে রয়ে গেছে। এমনই একটা ট্রেজার হান্ট মুভির গল্প নিয়ে আজ আমি তোমাদের মাঝে হাজির হয়েছি। তবে ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে বরাবরের মতো একটি আবদার থাকলো আমাদের ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। মুভির শুরুতে আমরা নেথানকে দেখতে পাই, যে কিনা একটি প্লেন থেকে পড়ে যাচ্ছিল, আর তার জ্ঞান ফিরে এসে দেখতে পাই তার পা একটি কার্গো বক্সের দড়ির সাথে আটকে আছে। নেথান কিছুক্ষণ চেষ্টা করার পরে তার পা দড়ির জট থেকে ছাড়িয়ে ফেলে। তখনই সেখানে কিছু লোক এসে নেথানের উপরে আক্রমণ করে। নেথান তাদের সাথে ফাইট করতে থাকে এবং সে কোনোভাবে কার্গো বক্সগুলো পার করে বিমানের ডেকে এসে পৌঁছায়। কিন্তু তখনই বিমানের মধ্যে থেকে একটা গাড়ি এসে নেথানকে ধাক্কা মেরে দেয়, আর সে আবারও বিমান থেকে পড়ে যায়। নেথান শূন্যে ভাসছিল, তখনই একটা হাত এসে নেথানকে ধরে নেয়। এরপরে দৃশ্য পরিবর্তিত হয়ে আমাদের 15 বছর আগের দৃশ্য দেখানো হয়। নেথান একটি বিল্ডিং এর দেয়ালে ঝুলছিল, আর তার ভাই ঠিক একইভাবে তার হাতটা ধরেছিল। নেথান এবং স্যাম মূলত অনাথ ছিল, আর তারা একটি অনাথ আশ্রমে বড় হয়েছে। আমরা দেখতে পাই তারা মূলত একটি মিউজিয়ামে একটা ম্যাপ চুরি করতে এসেছিল, যে ম্যাপের মধ্যে ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা এক অমূল্য গুপ্তধনের লোকেশন দেওয়া ছিল। মূলত তাদের বাবা একজন ট্রেজার হান্টার ছিল, যার কারণে ট্রেজার হান্টিং এর নেশাটা তাদের মধ্যেও রয়ে গেছে। যখন তারা লকের মধ্যে থেকে ম্যাপটা বের করতে যায়, ঠিক তখনই মিউজিয়ামের অ্যালার্ম বেজে ওঠে, আর সেখানকার সিকিউরিটি গার্ডরা এসে তাদেরকে হাতে নাতে ধরে নেয়। যেহেতু তারা অনেক ছোট ছিল আর অনাথ ছিল, তাই তাদেরকে আবার অনাথ আশ্রমে ফেরত পাঠানো হয়। কিন্তু অনাথ আশ্রমে নিয়ে যাওয়ার পরে যেহেতু স্যাম এরকম কাজ এর আগেও 3 বার করেছে, তাই তাকে শাস্তি দেওয়া হয়। কিন্তু স্যাম তার রুমে গিয়ে সে পালিয়ে যাওয়ার চিন্তা করে, এবং স্যাম সেখান থেকে চলে যাওয়ার সময় নেথানের গলায় তার কাছে থাকা একটা রিং পরিয়ে দেয় এবং বলে যায় সে একদিন না একদিন আবারও নেথানের কাছে ফিরে আসবে। এবং স্যাম সেখান থেকে জানলা দিয়ে পালিয়ে যায়। স্যামের চলে যাওয়ার পরে আমরা নেথানের হাতে একটি কাগজ আর একটি লাইটার দেখতে পাই। সে লাইটারের আগুন কাগজের নিচে ধরার সাথে সাথে কাগজে একটি সিক্রেট মেসেজ দেখতে পাই, যেখানে স্যাম নেথানকে কতটা ভালোবাসে সেটা সে লিখে রেখেছিল। এরপরে 15 বছর পার হয়ে যায় এবং আমরা নেথানকে দেখতে পারি সে একটি বারে বারটেন্ডার হিসেবে কাজ করছে। কিন্তু আমরা দেখতে পাই নেথান বারে আসা মেয়েদের কাছ থেকে ভুলিয়ে ভালিয়ে তাদের দামি জিনিসগুলো চুরি করে নিচ্ছে। সে মূলত একেবারে প্রফেশনাল লেভেলের পকেট মার হয়ে গেছিল। এরপরে সে যখন বারে কাজ করছিল, তার সাথে ভেক্টর নামের একজনের দেখা হয় এবং ভেক্টর নেথানের হাত সাফের ব্যাপক প্রশংসা করে এবং সে নেথানকে প্রস্তাব দেয় এসব ছোটখাটো চুরি না করে বড় কিছু করার। এতে নেথান চুরির কথা অস্বীকার করে এবং সে এমন একটা ভান করে যে সে কিছুই জানে না, এবং নেথান ভেক্টরকে বলে সে যেন বার থেকে চলে যায়। এতে ভেক্টরও সেখান থেকে চলে যায়। কিন্তু ভেক্টর চলে যাওয়ার কিছুক্ষণ পরে নেথান বুঝতে পারে সে কিছুক্ষণ আগে ওই মেয়েটার কাছ থেকে যে ব্রেসলেটটা চুরি করেছিল সেটা তার পকেটে আর নেই। তার জায়গায় সেখানে ভেক্টর একটা কার্ড রেখে গেছে, অর্থাৎ ভেক্টর নেথানের পকেট থেকে ওই ব্রেসলেটটা চুরি করে নিয়ে গেছে। এতে নেথান তার কাজ শেষ করে ভেক্টরের ওই কার্ডে থাকা অ্যাড্রেসের উদ্দেশ্যে রওনা হয়, কেননা সে যে কোনো মূল্যে তার চুরি করা এত দামি ব্রেসলেটটা হারাতে চাচ্ছিল না। এরপরে নেথান ভেক্টরের বাড়িতে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে নেথান অবাক হয়ে যায়, কেননা সেখানে গিয়ে সে দেখতে পায় ভেক্টরের বাড়িতে মেগালান্স এক্সপিডিশনের ওই ম্যাপটা রাখা রয়েছে, যেটা কিনা সে আর তার ভাই চুরি করতে গেছিল। আসলে ভেক্টর নেথানকে আগে থেকেই চিনত। মূলত ভেক্টর আর নেথানের বড় ভাই স্যাম তারা একসাথে কাজ করত এবং তারা এই ম্যাপ ধরে ওই গুপ্তধনের অনেক কাছাকাছি পৌঁছে গেছে। কিন্তু গত 2 বছর আগে স্যাম হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। এরপরে স্যামের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এটা শুনে নেথান একটু আশ্বস্ত হয় যে তার ভাই হয়তো এখনো বেঁচে আছে। তখন ভেক্টর নেথানকে অফার করে এই গুপ্তধন খোঁজার অভিযানে যুক্ত হওয়ার জন্য, আর বলে তারা যদি গুপ্তধন খুঁজে পায় তারা হয়তো নেথানের বড় ভাই স্যামকেও খুঁজে পাবে। কিন্তু নেথান ভেক্টরের অফারটা রিজেক্ট করে দেয়, কেননা তার ভাইয়ের উপরে তার অনেক অভিমান ছিল। নেথান বলে আমি যে ভাইকে চিনতাম সে এখন আর আমার জীবনে নেই। এরপরে নেথান তার বাড়িতে চলে আসে এবং সে বাড়িতে এসে তার ভাই
ভাইয়ের রেখে যাওয়া পোস্টকার্ড গুলো দেখতে থাকে এবং সেগুলো দেখতে দেখতে সে অনেক ইমোশনাল হয়ে পড়ে। তাই সে তার সিদ্ধান্ত পরিবর্তন করে আর ভেক্টরের সাথে অভিযানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় এবং নেথান গিয়ে আবারও ভেক্টরের সাথে দেখা করে আর তারা কিভাবে এই গুপ্তধনটা খুঁজতে যাবে সেটার পরিকল্পনা করতে থাকে। ভেক্টর নেথানকে জানায় তাদের এই গুপ্তধনটি খোঁজার জন্য নেক্সট ক্লু হিসাবে তাদের দুইটি চাবি দরকার, যার একটি ভেক্টরের কাছে অলরেডি আছে আর অপরটি একটি মিউজিয়ামে রয়েছে, যারা আগামীকাল এই চাবিটি একটি নিলামে বিক্রি করতে চলেছে এবং তাদেরকে সবার আগে ওই চাবিটি ওই অকশন থেকে চুরি করতে হবে। তাই তারা প্ল্যান করতে লেগে পড়ে যে তারা কিভাবে ওই নিলাম থেকে এই চাবিটি চুরি করবে এবং আমরা দেখতে পাই নিলামের দিন তারা দুজনে রেডি হয়ে মিউজিয়ামে চলে আসে। সেখানে আমরা একজন ধনী ব্যক্তিকে দেখতে পাই। ভেক্টর জানায় তার নাম স্যান্তিয়াগো আর সে এই চাবিটা তার পৈতৃক সম্পত্তি হিসেবে দাবি করে এবং তাদেরকে এই চাবিটা স্যান্তিয়াগোর হাতে পড়ার আগে সেখান থেকে চুরি করতে হবে। এরপরে আমরা অকশন হাউসের ভেতরে স্যান্তিয়াগোর সাথে জয় নামের একটা মেয়েকে দেখতে পাই, যে কিনা ভেক্টর আর নেথানকে দেখেই বুঝে ফেলে তারা এখানে কোনো গল্প করতে এসেছে। তাই সে তাদের পিছে দুটো গার্ড লাগিয়ে দেয়। মূলত জয় ভেক্টরকে আগে থেকেই চিনত। এদিকে নেথান লুকিয়ে ইলেকট্রিক রুমের দিকে চলে যায় যাতে করে সে এখানকার পাওয়ার অফ করে দিতে পারে আর অন্ধকারের সময়টা কাজে লাগিয়ে ভেক্টর যেন সেখান থেকে ওই চাবিটা চুরি করে নিতে পারে। কিন্তু নেথানের পাওয়ার অফ করতে অনেক দেরি হয়ে যায়, ফলে নিলামটা স্টার্ট হয়ে যায়। এদিকে বাধ্য হয়ে ভেক্টরকে ওই নিলামে বিডিং করতে হয় যাতে করে চাবিটা যেন স্যান্তিয়াগোর হাতে গিয়ে না পড়ে, যদিও তার কাছে একটা টাকাও ছিল না। এদিকে নেথান যখন পাওয়ার অফ করতে যাবে তখনই সেখানে জয়ের পাঠানো সেই লোক চলে আসে এবং সে এসে নেথানের উপরে অ্যাটাক করে। নেথান কোনোভাবে ওই বডিগার্ডের থেকে পাশ কাটিয়ে সেখানে থাকা ঝাড়বাতির সাথে ঝুলতে থাকে, যেটা দেখে অকশনে থাকা সকলে অনেক প্যানিক হয়ে পড়ে। আর এই সুযোগে ভেক্টর তার কোটটি উল্টো করে পরে সেখানকার সিকিউরিটি গার্ডদের সাথে মিশে যায় আর সে সিকিউরিটি গার্ডের পরিচয় দিয়ে সেই চাবিটাও নিজের কাছে নিয়ে নেয়। এদিকে জয় ভেক্টরকে এটা করতে দেখে নেয় এবং সে ভেক্টরকে অকশন হাউসের ব্যাক সাইডে গিয়ে আটকে নেয়। সে তার গলায় ছুরি ধরে রেখেছিল, কিন্তু তখনই সেখানে আরো সিকিউরিটি গার্ডরা চলে আসে এবং তারা ভেক্টরকে মিউজিয়ামের স্টাফ মনে করে জয়কে ভেক্টরকে ছেড়ে দিতে বলে এবং তারা ভেক্টরকে সেখান থেকে যেতে দেয় আর জয়কে জেরা করতে থাকে। এদিকে নেথান তো অনেকগুলো সিকিউরিটি গার্ডের মাঝে ফেসে গিয়েছিল, কিন্তু নেথান কোনোভাবে সেখান থেকে বুদ্ধি খাটিয়ে বেরিয়ে আসে আর সে যখন গাড়িতে এসে বসে সে সেখানে ভেক্টরকে দেখতে পায়। ভেক্টর নেথানকে জানায় তাদের কাজ কমপ্লিট হয়ে গেছে আর চাবিটা এখন তার কাছে। তারা সেখান থেকে বার্সেলোনার উদ্দেশ্যে রওনা হয় এবং তারা প্লেনের মধ্যে পুরনো কিছু ডায়েরি ঘাঁটতে থাকে এবং ওই ডায়েরিটি অনেকক্ষণ ঘাটার পরে তারা জানতে পারে তাদের নেক্সট ক্লুটি মেগালেন্সের হোম টাউন বার্সেলোনার কোনো একটা গাছের পাশে দেওয়া আছে, কিন্তু এই গাছটি এখনো পর্যন্ত কেউই খুঁজে পায়নি। এরপরে তারা বার্সেলোনাতে পৌঁছে গেলে তাদের সাথে একটি মেয়ে দেখা করতে আসে যার নাম ছিল সোফিয়া। নেথান জানতে পারে ভেক্টর এবং সোফিয়া একে অপরকে আগে থেকে চেনে এবং ভেক্টরের কাছে থাকা আগের চাবিটি সোফিয়ার কাছে জমা রয়েছে। সোফিয়া সেখানে এসে ভেক্টরকে মিথ্যাবাদী বলে অপবাদ দেয় আর অনেক রাগ করতে থাকে এবং সে বলে সে তার সাথে আর কোনো কাজ করবে না এবং এটা বলে সে সেখান থেকে চলে যেতে থাকে। নেথান তখন খেয়াল করে তার ব্যাগে যে চাবিটি ছিল সেটা আর তার কাছে নেই, অর্থাৎ সোফিয়া সেটা চুরি করে নিয়ে গেছে। তখন এটা বুঝতে পেরে নেথান আর ভেক্টর সোফিয়ার পিছু করতে থাকে এবং তারা অনেকক্ষণ পিছু ধাওয়া পিছু করে সোফিয়াকে ফাইনালি ধরতে সাকসেসফুল হয়। তখন নেথান সোফিয়াকে রাজি করানোর জন্য তাকে অনেক লোভ লালসা দেখাতে থাকে আর বলে যে চলো আমরা এই গুপ্তধনটা একসাথে খুঁজি। আর অবশেষে ভেক্টর আর সোফিয়া একসাথে কাজ করতে রাজি হয়ে যায় এবং তারা সেই পুরনো ডায়েরি ফলো করে শেষ পর্যন্ত একটি চার্চের কাছে এসে পৌঁছায় এবং ওই চার্চের দেয়ালে ওই গাছের ছবিটাই দেওয়া ছিল। অপরদিকে আমরা বার্সেলোনার একটা জায়গায় স্যান্তিয়াগো আর তার বাবাকে দেখতে পাই, যে কিনা মিডিয়াতে এটা পাবলিশ করে দিয়েছে যে সেই চাবিটা আর তার সমস্ত সম্পত্তি দান করে দেবে। এটা শুনে তো স্যান্তিয়াগো অনেক রেগে যায়। এতে স্যান্তিয়াগো তখন বাইরে গিয়ে জয়কে তার বাবাকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে বলে, এতে জয়ও তাই করে। এরপরে আমরা দেখতে পাই রাতের বেলায় নেথানরা আবারও এই চার্চে প্রবেশ করেছে। নেথান সেখানে গিয়ে খেয়াল করে সেখানে থাকা কিছু পোস্টকার্ড আর তার ভাইয়ের পাঠানো পোস্টকার্ড
হুবহু একই। সে তখন বোঝা যায় তার ভাইয়ের এই পোস্টকার্ডগুলোর মধ্যে ট্রেজারের অনেক ইম্পর্ট্যান্ট কিছু তথ্য দেওয়া আছে। সে সেই তথ্যগুলো ফলো করে একটা বাটন প্রেস করে এবং সেখানে দেয়ালের মধ্যে থেকে একটা পুতুল বেরিয়ে আসে। যেই পুতুলটি একটু ঘোরানোর সাথে সাথে দেয়ালের মধ্যে দুটি চাবি ঢোকানোর জায়গা দেখা যায়, কিন্তু তারা ভুলবশত তাদের চাবিটি ভুল দিকে ঘুরিয়ে ফেলে আর সেখান থেকে অনেকগুলো তীর ছুটে আসে। তবে তারা ভাগ্যবশত সেই তীরগুলোর হাত থেকে বেঁচে যায়। এতে তারা আবারও তাদের চাবিটি সঠিক দিকে ঘোরালে সেখানে একটি দরজা দেখা যায়, যেটা সোজা নিচের দিকে চলে গিয়েছিল। এখানে নেথান আর সোফিয়া নিচের রাস্তায় যায় আর ভিক্টর নেথানের ফোনে ট্র্যাকিং সেট করে দিয়ে সে উপর দিয়ে তাদের ফলো করতে থাকে। কিন্তু ভিক্টর কিছু দূর যাওয়ার পরে বুঝতে পারে জয়ী আসলে তাকে ফলো করছে। এদিকে নেথানরা টানেলের মধ্যে দিয়ে যেতে যেতে একটি বাড়ি গিয়ে পৌঁছায় আর সেখানে তারা বুঝতে পারে তাদের একটি সিক্রেট দরজার মধ্যে দিয়ে প্রবেশ করতে হবে, যেটা বার কাউন্টারের অপোজিটে ছিল। কিন্তু সেখানে গিয়ে নেথান খেয়াল করে সেখানে জয়ী সেই গুন্ডারা চলে এসেছে। এটা দেখে সে বুঝতে পারে জয়ীও এখানে কোথাও আছে। তখন সে আর সোফিয়া ভিড়ের মধ্যে মিশে যাওয়ার চেষ্টা করে আর সোফিয়া যখন বার কাউন্টারের পেছনে দরজাটি ওপেন করার চেষ্টা করছিল আর নেথান বারের সকলের মনোযোগ সরাতে সে তার বারটেন্ডারের কাজ শুরু করে দেয়। এদিকে জয়ীর পাঠানো গুন্ডারা নেথানকে চিনে ফেলে। তবে শেষ মুহূর্তে সোফিয়া চাবি ঢোকানোর জায়গাটা খুঁজে পায় আর সে দরজাটি ওপেন করে তাড়াতাড়ি করে। আর নেথান এবং সোফিয়া সেই দরজার মধ্যে তাড়াতাড়ি করে ঢুকে যায়। তবে সেখানে গিয়ে তারা আরো একটি দরজা দেখতে পায়, যেটা সোফিয়ার কাছে থাকা চাবি দিয়ে খুলতে গেলে সেখানে হুড়মুড় করে পানি ঢুকতে থাকে এবং জায়গাটি পানি দিয়ে ভর্তি হতে থাকে। নেথান তখন ভেক্টরকে এই সম্পর্কে জানালেন। ভেক্টর তখন তাদের লোকেশনের জায়গায় চলে আসে আর সেখানে এসে সে আরেকটি চাবি ঢোকানোর জায়গা দেখতে পায়, যেটা একটি গ্লাস দিয়ে ঢাকা ছিল। ভেক্টর গ্লাসটি ভাঙার চেষ্টা করে, তবে তখনই সেখানে জয়ী এসে উপস্থিত হয় আর জয়ী এবং ভিক্টরের মধ্যে ফাইট বেঁধে যায়। এদিকে নেথান এবং সোফিয়া প্রায় ডুবে যাচ্ছিল, তবে শেষ পর্যন্ত ভিক্টর জয়ীকে গ্লাসের উপরে আছাড় মারে এবং শেষমেশ ওই চাবি ঢোকানোর জায়গাটিতে চাবি ঢুকিয়ে ঘোরানোর সাথে সাথে নেথানদের সামনে থাকা ওই দরজাটি খুলে যায় আর তারা কোনো রকম প্রাণে বেঁচে যায়। নেথান এবং সোফিয়া আরেকটি টানেলে এসে পৌঁছায়। এদিকে ভেক্টর ওপরে তাদের লোকেশন ফলো করে এগোতে থাকে। অপরদিকে সোফিয়া এবং নেথান একটু আগানোর পরে তারা আবারও একটি দরজার সামনে এসে পৌঁছায়। যেই দরজাটি খুলতে তাদের দুটি চাবিরই দরকার ছিল, কিন্তু ওপর থেকে ভেক্টর তাদেরকে অপর চাবিটি দিতে চাচ্ছিল না, কেননা সে ভাবছিল তারা হয়তো সেই চাবিটি নিয়ে পালিয়ে যাবে। অবশেষে ভেক্টরকে কোনোভাবে রাজি করানোর পরে ভেক্টর উপর থেকে সেই চাবিটা দিয়ে দিলে নেথান সেই দরজাটি খোলে। দরজার ওপারে রুমের মধ্যে বিশাল আকারে 4টি পাত্র ছিল। সকলে তো ভাবতে থাকে তারা হয়তো ট্রেজারটা পেয়ে গেছে। নেথান তখন পাত্রগুলো চেক করার জন্য সোফিয়াকে উঁচু করে ধরলে সোফিয়া দেখতে পায় সেই পাত্রগুলো আসলে লবণ দিয়ে ভর্তি ছিল, কিন্তু কিছু বুঝে ওঠার আগে সেই পাত্রগুলো হঠাৎ করে ভেঙে যায়। তারা তো পুরো হাল ছেড়ে দিয়েছিল। তবে সেখানে নেথান লবণের মধ্যে একটি ম্যাপ খুঁজে পায়, যেটা ছিল এই গুপ্তধনের আসল ম্যাপ। বাইরে যে ম্যাপটি ছিল সেটা আসলে ইনকমপ্লিট, আর এখন তারা যে ম্যাপটি খুঁজে পেয়েছে এটাতে ট্রেজারের এক্সাক্ট লোকেশনও দেওয়া ছিল, যেটা আসলে ফিলিপাইনের কোনো একটা দ্বীপের মধ্যে লুকানো রয়েছে। নেথান বিষয়টি সোফিয়াকে জানাতে গেলে সে দেখতে পায় সোফিয়া তার দিকে বন্দুক তাক করে আছে আর সোফিয়া তাকে বলে তাকে ম্যাপটি দিয়ে দেওয়ার জন্য। নেথান তখন তাকে জিজ্ঞাসা করে সে এটা কেন করছে। এতে সোফিয়া তাকে কিছুই বলে না। সোফিয়া নেথানের কাছ থেকে ম্যাপটি চাইলে নেথান আর কোনো উপায় না পেয়ে তাকে ম্যাপটি দিয়ে দেয়। সোফিয়া ম্যাপটি নিয়ে সেখান থেকে যাওয়ার আগে নেথানকে বলে তুমি ভেক্টরকে জিজ্ঞাসা করো তোমার ভাইয়ের সাথে আসলে কি ঘটেছিল। ভেক্টর তোমাকে তোমার ভাইয়ের সম্পর্কে সম্পূর্ণ সত্যিটা বলেনি। এরপরে সোফিয়া সেখান থেকে ম্যাপটি নিয়ে চলে যাওয়ার পরে সেখানে ভেক্টর আসে। নেথান তখন ভেক্টরের কাছে জিজ্ঞাসা করে তুমি সত্যি করে বলো আমার ভাইয়ের সাথে আসলে কি ঘটেছে। এতে ভেক্টর তখন বলে তোমার ভাই গায়েব হয়ে যায়নি, আমরা 2 বছর আগে একটা অভিযানে গিয়ে জয়ীদের হাতে ধরা পড়ে গিয়েছিলাম আর সেখানে তোমার ভাই মারা গেছে। এতে নেথান তখন বুক ভরা কষ্ট নিয়ে বলে তুমি আসলে একজন স্বার্থপর মানুষ, তুমি সেখানে আমার ভাইকে না বাঁচিয়ে চলে এসেছিলে আর আমাকে মিথ্যা বলে শুধুমাত্র গুপ্তধন খোঁজার জন্য এনেছো। এটা বলে সে সেখান থেকে চলে যায়। অপরদিকে আমরা দেখতে পাই জয় সেই ম্যাপটি নিয়ে স্যান্তিয়াগো আর জয়ীর কাছে এসেছে এবং আমরা জানতে পারি স্যান্তিয়াগোই আসলে সোফিয়াকে হায়ার করেছিল ভেক্টরের কাছ থেকে ওই চাবি নিয়ে আসার জন্য। অপরদিকে আমরা নেথানকে দেখতে পাই যে হোটেলের রুমে তার ভাইয়ের পোস্টকার্ডগুলো দেখছিল
যার মধ্যে একটি পোস্টকার্ডে লেখা ছিল যেটা হারিয়ে গেছে সেটা হয়তো আবারও পাওয়া সম্ভব। আর সেটা দেখে সে অনেক ইমোশনাল হয়ে পড়ে। তখনই সেখানে ভেক্টর এসে উপস্থিত হয় আর সে নেথানকে আবারও কনভিন্স করার চেষ্টা করে। এতে নেথান বলে, আমি হয়তো আমার ভাইয়ের কথা চিন্তা করে যে এক্সপিডিশনটা স্টার্ট করেছিলাম সেটা হয়তো কমপ্লিট করব, কিন্তু গুপ্তধন খোঁজার পরে থেকে তোমার সাথে আমার আর কোনো দিন দেখা হবে না। অপরদিকে আমাদের সান্তিয়াগোর দৃশ্য দেখানো হয়, যে কিনা সকল মালামাল একটি কার্গো বিমানে তুলছে তাদের সেই ট্রেজারের পিছনে যাওয়ার জন্য। তখন সেখানে সোফিয়া এসে সান্তিয়াগোকে সেই ম্যাপটি দিয়ে দেয়, আর এই সব কিছু দূর থেকে ভেক্টর এবং নেথান দেখছিল। এদিকে সোফিয়ারা বিমানে প্রবেশ করে সান্তিয়াগোকে ম্যাপ সম্পর্কে সবকিছু বুঝিয়ে দিচ্ছিল। সোফিয়া জানে গুপ্তধনটি আসলে ফিলিপাইনের কিংবা নামের একটি আইল্যান্ডের কোনো জায়গায় রয়েছে। সান্তিয়াগো তখন তার বিমান নিয়ে কিংবা নামের ওই আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়। সান্তিয়াগো বিমানের মধ্যে ড্রিঙ্ক করছিল আর সে তার ফ্যামিলি ফরচুন আবারও ফেরত পাওয়া নিয়ে অনেক বড় একটা গল্প করছিল। কিন্তু আমরা দেখতে পাই জয়ী পেছন থেকে এসে সান্তিয়াগোকে এই পৃথিবী থেকে সরিয়ে দেয়, অর্থাৎ সে এই ট্রেজারটি একাই নিতে যাচ্ছিল। আর এই দৃশ্য দেখে সোফিয়া সেখান থেকে চুপচাপ কেটে পড়ে। এরপর সকলে সেই রুম থেকে বেরিয়ে গেলে আমরা দেখতে পাই ভেক্টর এবং নেথান কারের ডিকির মধ্যে থেকে বেরিয়ে আসে আর তারা সেই গুপ্তধনের ম্যাপটি ভালোভাবে দেখে নেয়। আর তারা সিদ্ধান্ত নেয় তারা প্যারাশুট নিয়ে এই প্লেন থেকে যেভাবে হোক লাফ দিয়ে পালিয়ে যাবে। তবে তারা শেষমেশ জয়ীর হাতে ধরা পড়ে যায়। তখন নেথান জয়ীর সামনে এসে বলে, তুমি কি সত্যিই আমার ভাইকে হত্যা করেছ? জয়ী এতে তার কোনো কথার উত্তর দেয় না এবং সে তার গার্ডদের বলে তাদের উপরে অ্যাটাক করার জন্য। এতে জয়ীর লোকজন তাদের উপরে অ্যাটাক করলে ভেক্টর তখন একটি প্যারাশুট নিয়ে কার্গো বিমান থেকে লাফ দেয়। তবে নেথান একটি প্যারাশুট নিয়ে লাফ দেওয়ার চেষ্টা করতে গেলে তার পায়ে একটি কার্গো বক্সের দড়ির সাথে আটকে যায় আর কার্গো বক্সের সাথে সে প্লেনের থেকে পড়ে যেতে থাকে। এদিকে জয়ীর অন্য লোকজন সোফিয়াকে ধরে নিয়ে আসে। সোফিয়া তখন গার্ডদের হাত থেকে বাঁচার চেষ্টা করতে থাকে। অপরদিকে আমরা সেই মুভির প্রথম দৃশ্যটা দেখতে পাই, যেখানে নেথান কার্গো বক্সের সাথে ঝুলছিল। অপরদিকে সোফিয়া আর কোনো উপায় না পেয়ে সেখানে থাকা লাল গাড়িটা নিয়ে প্লেন থেকে লাফ দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর তখনই সেখানে গাড়ির সামনে নেথান চলে আসে আর সে আবারও গাড়ির সাথে ধাক্কা খেয়ে নিচে পড়তে থাকে। আর তখন সেখানে সোফিয়া নেথানের হাতটা ধরে নেয়, যেটা আমরা মুভির প্রথম সিনে দেখতে পেয়েছিলাম। তারা উপর থেকে পড়ে যেতে থাকে, কিন্তু শেষমেশ তারা একটি কার্গো বক্সের প্যারাশুট খুঁড়তে সাকসেসফুল হয় আর তারা কোনোভাবে প্রাণে বেঁচে যায়। তারা পানির মধ্যে পড়লে ভাসতে ভাসতে একটি দ্বীপে চলে আসে। দ্বীপে পৌঁছে তারা একটি হোটেলে চলে যায় আর সেখানে গিয়ে তারা দুজনে মিলে স্যামের ভাইয়ের পোস্টকার্ডগুলো খুব ভালোভাবে দেখতে থাকে এবং তারা সেই পোস্টকার্ডগুলো ম্যাপের সাথে মিল করতে থাকে, কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পরেও তারা কোনো ক্লু খুঁজে পায় না। এতে সোফিয়া গিয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু নেথান সেখানে চেষ্টা করতে থাকে আর ভুলবশত সে একটি পোস্টকার্ডের নিচে মোমবাতির আগুন ধরলে সেখানে একটি সিক্রেট মেসেজ অ্যাপিয়ার হয়, যেখানে লেখা ছিল তুমি যদি তোমার কাছে থাকা দুটি চাবিকে কম্পাস হিসাবে ব্যবহার করো তাহলে গুপ্তধনের আসল লোকেশনটা বেরিয়ে আসবে। এতে নেথানও তাই করে আর সে ট্রেজারের সঠিক লোকেশনটা পেয়ে যায়। যে লোকেশনের কোঅর্ডিনেটটা সে একটা নোটপ্যাডে লিখে ঘুমিয়ে যায় আর সে আবারও নেথানদের সাথে বেইমানি করে সেই কাগজটা নিয়ে পালিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই জয়ী এবং তার গার্ডরা সকলে পিছে এসে উপস্থিত হয়। এদিকে নেথান ঘুম থেকে উঠে দেখতে পাই সোফিয়া সেখানে নেই আর তার সেই লোকেশনের কোঅর্ডিনেটের কাগজটাও নেই। নেথান আসলে এটা আগে থেকে আন্দাজ করে রেখেছিল যে সোফিয়া এরকম একটা কিছু করতে পারে, তাই সে লোকেশনের কোঅর্ডিনেটটা ভুল লিখেছিল ইচ্ছা করে। সে আসল কোঅর্ডিনেটের কাগজটা একটি বোতলে ভরে সাইডে রেখে দিয়েছিল। এরপরে নেথান একটি স্পিডবোর্ড নিয়ে ওই কোঅর্ডিনেটের ওই জায়গাটির দিকে যেতে থাকে আর এটা দূর থেকে টেলিস্কোপ দিয়ে জয়ীরা দেখে নেয়। নেথান অবশেষে একটি গুহার সামনে এসে পৌঁছায়, যেখানে আর কোনো রাস্তা ছিল না। তবে একটুক্ষণ খেয়াল করার পরে সে দেখতে পায় পানির নিচ দিয়ে একটা রাস্তা গেছে। তখন সে পানিতে ঝাঁপ দিলে ওই রাস্তাটি পার হয়ে সে গুহার মধ্যে চলে যায়, যেখানে দুটি প্রাচীন জাহাজের মধ্যে ভর্তি ছিল তাদের সেই কাঙ্ক্ষিত গুপ্তধন। নেথান তখন সেই জাহাজের মধ্যে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় ব্যারেল ভর্তি শুধুমাত্র সোনা আর সোনা, যেটাকে না এত বছর ধরে কেউ খুঁজে পায়নি, যেটা ইতিহাসের পাতায় এতদিন কল্পকাহিনী হিসাবেই লেখা ছিল। নেথান এসব কিছু দেখে অবাক হয়েছিল। ঠিক তখনই সেখানে ভেক্টর এসে উপস্থিত হয়। ভেক্টর নেথানকে জানায় সে তার ফোনের লোকেশন দেখে এখানে চলে এসেছে। নেথান তখন তাকে বলে এই সব কিছু সে তার ভাইয়ের জন্য আজ খুঁজে পেয়েছে। ভেক্টর তখন নেথানকে বলে নিশ্চয়ই
তোমার ভাই তোমার প্রতি অনেক গর্বিত হতো। আর সে নেথানকে সরি বলে। তাদের কথা বলার মাঝখানে তারা হঠাৎ করে খেয়াল করে সেখানে জয়ীরা এসে উপস্থিত হয়েছে। জয়ী তার গার্ডদের বলে ওদের দুজনকে দেখার সাথে সাথেই গুলি করে দিতে। এদিকে জাহাজের মধ্যে নেথান আর ভেক্টর জয়ীদের সাথে মোকাবেলার জন্য প্রস্তুত হতে থাকে। ভেক্টর তার ব্যাগে করে কিছু সোনাও নিয়ে নেয় এবং তারা দুজনে মিলে একটি কম্পার্টমেন্টের মধ্যে লুকিয়ে পড়ে। এদিকে জয়ী বিশাল বিশাল দুটো হেলিকপ্টার ডেকে নেয় ওই জাহাজগুলো সেখান থেকে বের করার জন্য এবং তারা শিকল দিয়ে বেঁধে সেই জাহাজগুলো উড়িয়ে নিয়ে বের করে। একটু পরে ভেক্টররা ওই সিক্রেট কম্পার্টমেন্টের থেকে বের হলে তাদের সাথে জয়ের গার্ডের মারামারি বেঁধে যায় এবং নেথান আর ভেক্টর মিলে কয়েকজন গার্ডকে সেই হেলিকপ্টার দিয়ে বাঁধা জাহাজের উপর থেকে পানিতে ফেলে দেয়। এরপর পরিস্থিতি কন্ট্রোল হওয়ার পরে নেথান ভেক্টরকে বলে হেলিকপ্টারের কন্ট্রোল নেওয়ার জন্য। এতে ভেক্টরও শিকল পেয়ে হেলিকপ্টারে উঠে যায় আর হেলিকপ্টারের পাইলটকে পানিতে ফেলে দেয়। এদিকে জয়ীরা অন্য আরেকটি জাহাজে ছিল। সেখান থেকে এসব কিছু দেখে জয়ী তাদের হেলিকপ্টারটা ভেক্টরদের কাছে নিয়ে যেতে বলে আর তারা সকলে মিলে ভেক্টরদের উপরে অ্যাটাক করে। এদিকে ভেক্টর ঠিকভাবে হেলিকপ্টারটি কন্ট্রোল করতে পারছিল না এবং প্রহারের সাথে প্রায় ধাক্কা খেতে যায়, কিন্তু শেষ মুহূর্তে সে সেটা বাঁচিয়ে নেয়। তবে তাদের জাহাজটি গিয়ে অপর জাহাজে ধাক্কা লাগে। তবে ভেক্টর কোনোভাবে কন্ট্রোল করে দুটি পাহাড়ের মাঝখানে একটি সরু রাস্তার মধ্যে ঢুকে যায়, কিন্তু অপর প্রান্ত দিয়ে বেরোনোর সময় ভেক্টর খেয়াল করে তাদের সামনে জয়ীদের হেলিকপ্টার আর তাদের দুজনের প্রায় সংঘর্ষ হতেই যাবে, কিন্তু শেষ মুহূর্তে বেঁচে যায়। এদিকে নেথান প্রায় পড়ে যাচ্ছিল, কিন্তু সে কোনোভাবে আবারও জাহাজের উপরে ফিরে আসে আর সে বুদ্ধি খাটিয়ে তার পাশে থাকা একটি কামানের মধ্যে জাহাজ থেকে নেওয়া বারুদ ভরে লাইটার দিয়ে সেটাতে আগুন ধরিয়ে দেয় আর ওই কামানের গোলা সোজা গিয়ে জয়ীদের হেলিকপ্টারে আঘাত করে আর তাদের জাহাজটি গিয়ে একেবারে গভীর সমুদ্রের মধ্যে তলিয়ে যায়। এদিকে হেলিকপ্টারে থাকা ভেক্টর তো আনন্দ করতে থাকে যে তারা একটা জাহাজ অন্তত বাঁচাতে পেরেছে আর এই জাহাজের সম্পূর্ণ গুপ্তধন এখন তাদের। কিন্তু তখনই আমরা সেখানে দেখতে পাই জয়ীও এই জাহাজের শেষ মুহূর্তে চড়ে গিয়েছিল। এই অবস্থায় দেখা যায় অনেকক্ষণ ধস্তাধস্তির কারণে তাদের জাহাজটিও একদিকে হেলে গেছে। নেথান তখন তাড়াতাড়ি করে ভেক্টরের কাছে যেতে চাইলে জয়ী তখন তাকে বাধা দেয় এবং নেথান আর জয়ীর মধ্যে ফাইট বেঁধে যায়। নেথান কোনোভাবেই জয়ীর সাথে পেরে উঠছিল না, তাই সে দ্রুত শিকল বেয়ে ভেক্টরের কাছে উঠে যেতে চায়, কিন্তু জয়ীও তার পিছু করতে থাকে। আর এটা দেখে ভেক্টর সিদ্ধান্ত নেয় তার কাছে থাকা সেই সোনার ব্যাগটি সে জয়ীর উপরে ফেলে দিবে এবং সে নেথানকে বাঁচাবে। আর এটা ভাবা মাত্রই ভেক্টর তার কাছে থাকা ব্যাগটি জয়ীর উপরে ছুঁড়ে মারে আর সেটা গিয়ে জয়ীর উপরে পড়ে, যার ফলে দেখা যায় জয়ী সোজা গিয়ে পানিতে পড়ে। আর কিছুক্ষণের মধ্যে সেই জাহাজের শিকলটা ছিঁড়ে সোজা গিয়ে সেই জাহাজটা জয়ীর উপরে পড়ে। আর এদিকে আমরা দেখতে পাই শেষ মুহূর্তে ভেক্টর নেথানের হাতটা ধরে নিয়েছিল আর সে তাকে বাঁচিয়ে নেয়। এদিকে আমরা দেখতে পাই উপর থেকে সেই জাহাজটা পড়ে কিছুক্ষণ ভাসতে থাকে। নেথান তখন ভেক্টরকে বলে তারা নিচে গিয়ে কিছু গুপ্তধন নিয়ে আসবে। তবে দেখা যায় যে জাহাজটা ভেঙে চুরমার হয়ে কিছুক্ষণের মধ্যে পানিতে তলিয়ে যায় আবারও। আর সেখানে ফিলিপাইনের নেভি চলে আসে আর এই গুপ্তধন এখন ফিলিপাইন সরকারের। আর এদিকে হেলিকপ্টারে নেথান ভেক্টরকে ধন্যবাদ জানায় এতগুলো গুপ্তধনের মায়া না করে তার যান বাঁচানোর জন্য। কিন্তু এদিকে আমরা দেখতে পাই ভেক্টর অনেক আফসোস করছিল যে সে এতগুলো সোনা পানিতে ফেলে দিল। তখন ভেক্টর তার পকেট থেকে দুটো গোল্ড বার বের করে ভেক্টরকে দিয়ে দেয় আর এটা পেয়ে ভেক্টর অনেক খুশি হয়ে যায়। এরপরে তার হেলিকপ্টার থেকে নিচে তাকিয়ে দেখতে পায় সোফিয়া এখনো সেই ভুল কোঅর্ডিনেশন নিয়ে স্পিডবোট নিয়ে এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছে, যেটা দেখে তারা অনেক হাসাহাসি করতে থাকে। এরপরে দৃশ্য চেঞ্জ হয়ে আমাদের একটি জেলখানার দৃশ্য দেখানো হয়, যেখানে স্যামকে আটকে রাখা হয়েছে, অর্থাৎ স্যাম এখনো বেঁচে আছে। অপরদিকে আমাদের নেথানকে দেখানো হয় যে কিনা তার ভাইয়ের দেওয়া সেই রিংটি একটি ম্যাপের বদলে এক্সচেঞ্জ করছে। তবে লোকটি নেথানের কাছ থেকে রিংটি নেওয়ার পরে সে তাকে ধোঁকা দেয় আর তার লোকজন নেথানের দিকে বন্দুক তাক করে, কিন্তু তখনই সেখানে আবারও ভেক্টর চলে আসে আর সে এসে নেথানকে বাঁচিয়ে নেয় এবং তারা সেখান থেকে যখনই বের হয় তখন তারা বাইরে গিয়ে হঠাৎ করে একজনকে দেখে সেখানে চমকে যায়। এটা কে সেটা আমাদের দেখানো হয় না আর এই মিস্ট্রির সাথে এই মুভিটা শেষ হয়ে যায়। তো গাইজ, ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তোমাদের কাছে বরাবরের মতো একটি আবদার থাকলো আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য।